পরপর কয়েকটা খুন, সিরিয়াল কিলার নাকি অন্য কিছু? কেন মেয়েটা ঘরে ঢোকার পর গায়েব হয়ে গেল? আর কেনই বা আসল খুনি কে সেটা জানার পরও পুলিশ তাকে গ্রেপ্তার করলো না? প্রতিটা মিনিট তোমার মনে সন্দেহ তৈরি করবে এই মুভি। আর সাথে টুইস্টের ভান্ডার তো আছেই। অঙ্কিতা এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভি দুর্বাঙ্গাল প্যাথিনারু। মুভি শুরু হয় ঝমঝমে একটা বৃষ্টির রাত দিয়ে। তারিখটা ছিল 22শে জুলাই। একটা সাদা গাড়ি থেকে একটা মুখোশ পরা লোক বেরিয়ে আসে আর একটা ঘরের ভেতরে ঢোকে। সেই ঘরের ভেতরে একটা ছেলে একটা মেয়েকে রিং পরাচ্ছিল। মুখোশ পরা লোকটা সেই ছেলেটাকে মেরে ফেলে আর মেয়েটাকে গান পয়েন্টে নিয়ে নেয়। এই ঘটনার 5টা বছর পেরিয়ে গেছে। দৃশ্য বদলায়। দেখানো হয় এই লোকটাকে। প্রথমে এনার একটু পরিচয় দিয়ে দিই। এনার নাম দীপক, অবসরপ্রাপ্ত একজন আইপিএস অফিসার। কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে দীপক তার ডান পাটা হারিয়েছে। তো দীপকের কাছে তার একজন সহকর্মীর কল আসে আর ফোনের ওপাশ থেকে লোকটা জানায় যে তার ছেলের নাম গুরু আর সে আইপিএস অফিসার হতে চায়। কিন্তু ওর মা চায় ছেলে বিদেশে গিয়ে কাজ করুক, কারণ আমাদের লাইনে কত রিস্ক সেটা তো আপনি জানেনই, তাই আপনি ওকে একটু বোঝান। দীপক বলে ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। কিছুক্ষণের মধ্যেই একটা ছেলে আসে দীপকের কাছে। প্রথম দেখাতেই দীপকের খুব পাংচুয়াল মনে হয় ছেলেটাকে। দীপক গুরুকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু গুরু কোনো কথা বলছে না দেখে দীপক বলে, তোমার ইন্টারেস্ট না থাকলে তুমি যেতে পারো, অসুবিধা নেই। গুরু বলে, আপনার পায়ের এই অবস্থা হলো কি করে? দীপক জানায় যে তার লাস্ট একটা কেস অ্যাটেন্ড করার সময় সে তার ডান পাটা হারিয়েছে। গুরু বলে, হ্যাঁ আমি ওই কেসটার ব্যাপারে শুনেছি আর অনেকটা জানিও, আর আমি এইখানে এসেছি মূলত সেই কেসটার ব্যাপারেই জানতে, কারণ ওই কেসটা শোনার পর থেকেই আমার ভেতরে আইপিএস অফিসার হওয়ার জেদটা আরো বেড়ে গেছে। দীপক বলে, আগে তুমি কতটা জানো সেটা শুনি, তারপর আমি ঠিক করব যে বাকিটা আমি তোমাকে বলবো কিনা। গুরু বলা শুরু করে। দৃশ্য বদলায়। দেখানো হয় 23শে জুলাই রাত 2টো। একটা ঝমঝমে বৃষ্টির রাতে 3টে ছেলে গাড়ি করে ফিরছিল। তখনই হঠাৎ তাদের গাড়ির সামনে একটা লোক চলে আসে আর গাড়ির সাথে ধাক্কা লেগে লোকটা মারা যায়। ছেলেগুলো খুব ভয় পেয়ে যায় আর লাশটা ডিক্কিতে ঢুকিয়ে তারা যখন যাচ্ছিল তখন ট্রাফিক পুলিশ তাদের আটকায়। তারা যেহেতু ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল আর পুলিশের একটু সন্দেহ হওয়ার জন্য তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে বললে ছেলেগুলো আরো ভয় পেয়ে পুলিশকে মেরে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে। কাহিনী ফিরে আসে বর্তমানে। দীপক বলে, ওই ছেলেগুলো যে অ্যাক্সিডেন্ট করেছিল আমি তো কোথাও সেটা মেনশন করিনি, তাহলে তুমি জানলে কি করে? গুরু বলে, স্যার টিপিক্যাল পুলিশের মতো করে ভাববেন না, এটাকেই ফিল্ড ওয়ার্ক বলে। এখানে একটা কথা বলে রাখি, আমার বলা প্রতিটা কথা খুব ভালো করে মন দিয়ে শুনবে আর মনে রাখবে, তবে কিন্তু তোমরা পুরো মুভিটা বুঝতে পারবে, না হলে লাস্টের দিকে গুলিয়ে যেতে পারে। তো দীপক বলে, আর কি জানো? গুরু বলে, এইটুকুই জানি, বাকিটা তো আপনি বলতে পারবেন। দীপক একটু মজা করে বলে, বলতেই পারি, কিন্তু এটা শুনে তুমি তোমার আইপিএস হওয়ার ইচ্ছা ত্যাগ করলে তার জন্য কিন্তু আমি দায়ী নই। গুরু বলে, দেখা যাক। দীপক শুরু করে। দৃশ্য বদলায়। 23 তারিখ সকাল 9টার সময় দীপক পুলিশ স্টেশনে যায়। হেড কনস্টেবল রাজন জানায় যে রাজন দীপককে কাল রাত থেকে অনেকবার কল করেছে কিন্তু ফোনে পায়নি। দীপক জানায় যে সে ভুল করে ফোনটা অফিসেই ফেলে গেছে। রাজন জানায় যে তাদের এরিয়াতে কাল একটা সুইসাইড হয়েছে। ছেলেটার নাম ক্রিশ আর সাথে তার ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। দীপক বলে, তোমাকে কে খবর দিল? রাজন বলে, একটা ছেলে, আর সে বাইরে দাঁড়িয়েও আছে এখনো। ছেলেটাকে ভেতরে ডাকা হয়। ছেলেটা জানায় যে সে নিউজ পেপার ডেলিভারি করে, তাই সে প্রায় 4:30টার দিকে যখন নিউজ পেপার আনতে যাচ্ছিল তখন সে দেখে যে একটা সাদা গাড়ির পাশে একটা ছেলে গুলি লাগা অবস্থায় রাস্তায় মরে পড়ে আছে, আর তারপরেই সে পুলিশকে খবর দেয়। দীপক ছেলেটাকে তার অ্যাড্রেসটা লিখিয়ে চলে যেতে বলে। তখনই ছেলেটা বাইরে থেকে দীপক আর রাজনকে ডাকতে থাকে আর বলে যে সেই দিন রাতে যে গাড়িটা দেখেছিল সেই গাড়িটা একটু আগেই পুলিশ স্টেশনের বাইরে দেখেছে সে, কিন্তু রাজন বাইরে বেরিয়ে গিয়ে দেখে সেখানে কোনো গাড়ি ছিল না। এরপর যেখানে লাশটা পাওয়া গেছে সেখানে যায় দীপক।
তার ফোনটা যেহেতু পুলিশ স্টেশনে রাতে থেকে গেছিল, তাই ফোনের চার্জ না থাকায় রাজানের ফোন ব্যবহার করছিল দীপক। সে একজন অফিসারের থেকে জানতে পারে যে ওই বন্দুকটাতে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তা বৃষ্টির কারণে প্রায় নেই বললেই চলে, তাই এটা সুইসাইডও হতে পারে আবার মার্ডারও হতে পারে। দীপক সে জায়গায় গিয়ে দেখে সেখানে একজন কনস্টেবল আছে, বাকি আর কেউ নেই। রাজন বলে পুলিশ দেখে মানুষে অনেক ভিড় করতে পারে, তাই আদিত্য বলে একজন অফিসার এই জায়গায় বেশি পুলিশ আসতে দেয়নি। দীপক বলে নিউজটা যে দিয়েছে সে কিন্তু নিউজ পেপারওয়ালা, তাই মিডিয়া অব্দি খবরটা চলে যেতে পারে। রাজন বলে আমি এটা দেখে নিচ্ছি স্যার। দীপক আর রাজন গাড়িতে উঠে বসে চলে যাওয়ার জন্য। তখনই একজন কনস্টেবলকে গাড়িটা একটু মুছে দিতে বলে রাজন, কিন্তু সে গাড়িটা মুছতে গিয়ে দীপককে ডাকে। ছেলেটা জানায় তার নাম গৌতম, আগের দিনই সে নতুন জয়েনিং করেছে। সে জানায় যে তার 3 জনকে সন্দেহ হয়, কারণ প্রায় সময় অনেক রাতে তাদের গাড়ি যেতে দেখেছে গৌতম। মাঝের মধ্যে ড্রিঙ্ক করেও ড্রাইভ করে, এমনকি তাদের কাছে বন্দুকও আছে। তাই ওদেরকে যদি একটু জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে মনে হয় কোনো ক্লু পেতে পারি আমরা। দীপক বলে কিন্তু এটা তো সুইসাইড কেস। গৌতম বলে স্যার, কাউকে মার্ডার করে তার হাতে বন্দুক ধরিয়ে দেওয়াটা কোনো বড় ব্যাপার না, আর আমার ইনটিউশন পাওয়ার অনেকটাই স্ট্রং, তাই একবার বিশ্বাস করে চান্স দিয়ে দেখতে পারেন। দীপক গৌতমকে বলে শুনেছিলাম কাল দুটো নিউ জয়েনিং হয়েছে, কিন্তু আর দেখা করা হয়নি। আর রাজনকে বলে যে অন্য একজন কনস্টেবল স্পটে পাঠিয়ে দাও, আর আজ থেকে গৌতম তাদের সাথেই থাকবে। দীপকের অভিজ্ঞ চোখ গৌতমের কাজের প্রতি এত আগ্রহ দেখে দীপকের খুব ভালো লেগেছিল গৌতমকে। এরপর তারা 3 জনে মিলে যায় ওই ছেলেগুলোর বাড়িতে। ছেলেগুলোর নাম ফ্যাবিয়ান, ম্যালভিন আর মনোজ। দীপক বলে পাশের গলিতে একটা ডাকাতি হয়েছে, চোরটা লোকটাকে গান পয়েন্টে রেখে সব লুট করে নিয়ে গেছে। সেই জন্যই তারা আশেপাশের ঘরগুলোতে খুঁজে দেখছে যে কোনো চোর লুকিয়ে আছে কিনা আর সাথে কোনো গান পাওয়া যায় নাকি। ছেলেগুলো বলে আমাদের কাছে কোনো বন্দুক নেই। দীপক বলে আমি তো একবারে জিজ্ঞেস করিনি তোমাদের। দীপক গৌতমকে বাড়ির আশেপাশে আর ভেতরে একটু চেক করে দেখতে বলে। গৌতম বাড়ি চেক করতে গেলে দীপক নোটিস করে ছেলেগুলো খুব ঘাবড়ে গেছে। গৌতম জানায় যে ঘরের মধ্যে কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে রাজানও জানায় যে ঘরের বাইরেও তেমন কিছুই নেই। দীপক গাড়ির ডিক্কিটা চেক করতে চাইলে ছেলেগুলো অনেক বাহানা করে, কিন্তু শেষ অবধি ডিক্কিটা চেক করে তারা বেরিয়ে যায়। ছেলেগুলো কিছুই বুঝতে পারে না ব্যাপারটা হলো কি। দীপক যেতে যেতে বলে মার্ডারের সাথে ছেলেগুলোর কোনো সম্পর্ক নেই মনে হলো, কিন্তু তারা কিছু তো একটা লুকাচ্ছে। তখনই আরেকটা কল আসে আর তারা জানতে পারে একটা মিসিং কেসের ব্যাপারে। তারা প্রায় 10টা নাগাদ গিয়ে পৌঁছায় সেই ফ্ল্যাটে। গণেশ নামের একটা ছেলের কাছে জানতে পারে যে গণেশ তাদের পাশের বাড়িতেই থাকে। প্রায় 7টার দিকে শ্রুতি, মানে যে মেয়েটা মিসিং হয়েছে, তার বান্ধবী এসে দরজা খোলে আর রক্তের দাগ দেখে সে গণেশকে জানায় যে বাড়িতে শ্রুতি নেই আর দেওয়ালে রক্তের দাগ। তাই গণেশ সাথে সাথে পুলিশে খবর দেয়। দীপক শ্রুতির বান্ধবী বৈষ্ণবীকে কি হয়েছিল জিজ্ঞাসা করায় বৈষ্ণবী জানায় যে সে শ্রুতির ছোটবেলার বন্ধু আর চেন্নাইতে জব করে, তাই ছুটি থাকলে সে শ্রুতির বাড়িতে চলে আসে। আসার টাইমটা অনেক সময় চেঞ্জ হতেই থাকে, তাই একটা চাবি সব সময় বৈষ্ণবীর কাছেই থাকে। সে আরো জানায় যে প্রায় 5:30টার দিকে সে এখানে পৌঁছায় আর এসে শ্রুতিকে সে কোথাও খুঁজে পাচ্ছে না, এমনকি ফোনটাও অফ। তাই সে গণেশকে সব জানায়। দীপক কন্ট্রোল রুম থেকে জানতে পারে শ্রুতি কয়েকদিন আগে একটা ছেলের নামে কমপ্লেন করেছে, যার ঠিকানা ফ্যাবিয়ানদের সাথে মিলে যায়। দীপক যায় ফ্যাবিয়ানদের বাড়িতে আর গিয়েই দেখে সেই নিউজ পেপারওয়ালাকে। পরের দৃশ্যে দেখানো হয় 3 জনকে থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। দীপক মনু কার নাম জিজ্ঞাসা করায় মনোজ এগিয়ে আসে। দীপক শ্রুতির ব্যাপারে জিজ্ঞাসা করলে মনোজ জানায় যে একদিন তাদের গাড়ির সাথে ধাক্কা হয়েছিল শ্রুতির, কিন্তু তারা সরি বলে চলে যায়। দীপক আদিত্যকে কল করে বলে শ্রুতির বাড়িটা সিল করে দিতে। কাহিনী ফিরে আসে বর্তমানে। দীপকের জন্য একটা কুরিয়ার এসেছিল। কুরিয়ারটা নেওয়ার পর দীপক বলে কি মনে হয় তোমার, এইবার কেসটা কোন দিকে যাবে? গুরু বলে খুব জটিল মনে হচ্ছে ব্যাপারটা। দীপক আবার বলা শুরু করে। ওই 3টে ছেলেকে পুলিশ স্টেশনে ওয়েট করতে বলে দীপক যায় ক্রিসের লাশটা দেখতে। সেখানে দীপক জানতে পারে যে ক্রিসের বডি থেকে যে গুলিটা পাওয়া গেছে সেটা শুধুমাত্র পুলিশরাই ব্যবহার করে। তারপর দীপক যায় শ্রুতির বাড়িতে।
সেখানে দীপককে আদিত্য জানায় যে শ্রুতির আইডি কার্ডে দেখা গেছে শ্রুতির ব্লাড গ্রুপ ও পজিটিভ, কিন্তু দেওয়ালে যে ব্লাডটা পাওয়া গেছে সেটা বি পজিটিভ। দীপক বলে 70% মেয়েদের রিলেশনশিপ থেকে প্রবলেম হয়। তখনই গৌতম জানায় যে সে আশেপাশে খবর নিয়ে জানতে পেরেছে শ্রুতির ফ্যামিলিতে আর কেউ নেই। একটা বয়ফ্রেন্ড ছিল যে কিনা প্রায় সময় এই ফ্ল্যাটে আসতো, আর তাকে শুধুমাত্র একটা লোকই দেখেছে। দীপক ক্রিসের ড্রাইভিং লাইসেন্সের পেছনে দেখে ক্রিসেরও ব্লাড গ্রুপ বি পজিটিভ। গৌতম সেই লোকটার কাছে গিয়ে ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করলে লোকটা বলে আমি শিওর না, তবে মনে হচ্ছে এটাই শ্রুতির বয়ফ্রেন্ড। এরপর তারা যখন সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছিল তখন 3টে ছেলে ওই ফ্ল্যাটের বাইরে একটা শর্ট ফিল্ম শুট করছিল। তাই সিকিউরিটি গার্ড তাদের ক্যামেরাটা নিয়ে দীপককে দিয়ে দেয়। দীপক গৌতমকে শ্রুতির বাড়িতে ড্রপ করে থানায় আসে, আর এসেই জানতে পারে যে ক্রিসের বাবা তার ছেলের মিসিং ডায়েরি লেখাতে এসেছে। দীপক ক্রিসের বাবাকে ভেতরে ডেকে পাঠায়। ক্রিসের বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন, 5 বছর হলো তিনি রিটায়ার হয়েছেন। দীপক ক্রিসের মৃত্যুর খবরটা দিলে তার বাবা একেবারেই ভেঙে পড়েন, কারণ তার একটাই মাত্র ছেলে। রাত 9টার দিকে দীপক বাড়ি ফেরে। তখন তার পাশের বাড়ির একজন বয়স্ক লোক দীপককে জানায় যে দীপকের বাড়ির সামনে নাকি প্রায় 6টার দিকে একটা ইয়াং ছেলে অনেকক্ষণ ওয়েট করছিল। দীপক বলে ঠিক আছে, আমি কালকে দেখে নেব, আর গুড নাইট জানিয়ে সে ঘরের ভিতরে চলে যায়। ফোনটা অন করতেই অনেকগুলো মিসড কল দেখে দীপক কল ব্যাক করে, কিন্তু কলটা কেউ রিসিভ করে না। দীপক ফ্রেশ হয়ে খাবার খায়। তখনই রাজন কল করে জানায় যে পুলিশ স্টেশনে 2টো ছেলে এসেছে তাদের ক্যামেরা নিতে। তাদের নাকি কলেজে কোনো একটা কম্পিটিশন আছে, তাই তাদের আজকেই ক্যামেরাটা লাগবে। দীপকের গাড়িতে ক্যামেরাটা ছিল, তাই দীপক ছেলে দুটোকে তার বাড়িতেই ডেকে নেয়। দীপক যখন ক্যামেরাটা চেক করছিল যে তারা বাজে কিছু রেকর্ড করেছে কিনা, তখন একটা ফুটেজে সে দেখতে পায় বৈষ্ণবী রাত 11টার দিকে বাড়িতে এসেছিল, কিন্তু সে দীপককে বলেছিল যে সে প্রায় 6:30টার দিকে বাড়িতে এসেছিল। রাজনের কাছ থেকে গৌতমের নাম্বার নিয়ে গৌতমকে দীপক তার বাড়িতে আসতে বলে। গৌতমও কিছুক্ষণের মধ্যে চলে আসে। দীপক গৌতমকে ফুটেজটা দেখিয়ে বলে তোমার কি মনে হচ্ছে? গৌতম বলে স্যার, বৈষ্ণবী আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। দীপক বলে আর ওই সাদা গাড়িটার উপর তোমার কোনো সন্দেহ হচ্ছে না? গৌতম বলে স্যার, ওটা তো ওইখানে থাকা যে কোনো মানুষেরও হতে পারে। দীপক বলে যদি তাই হয় তাহলে গাড়িটা বাইরে কেন পার্ক করা আছে? এরপর গৌতম আর দীপক যায় গণেশের বাড়ি। শ্রুতির ঘরটা যেহেতু সিল করা ছিল, তাই বৈষ্ণবী একদিনের জন্য গণেশের বাড়িতে ছিল, কিন্তু তারা সেখানে গিয়ে জানতে পারে যে বৈষ্ণবী নাকি এত রাতে ওয়াক করতে বেরিয়েছে। দীপক গৌতমকে বলে চেন্নাই যাওয়ার বাস কটার সময়? গৌতম বলে স্যার, একটা 10:15-তে আছে আর একটা 10:30-এ। দীপক আর গৌতম তাড়াতাড়ি বাস স্টপে যায়, কিন্তু তারা বৈষ্ণবীকে সেখানে খুঁজে পায় না। গৌতম আর দীপক বাস স্টপ থেকে বেরিয়ে আসলে আমরা দেখি বৈষ্ণবীও আড়াল থেকে বেরিয়ে আসে। সে বাস স্টপেই লুকিয়েছিল। তখন রাত 11টা। দীপক আর গৌতম ফিরছিল। তখন রাস্তায় মনোজকে দেখতে পায়। দীপক মনোজকে বলে তুমি এত রাতে বাইরে কি করছো, আর তোমার গালে লাগলো কি করে? মনোজ জানায় যখন ফার্স্ট টাইম দীপক তাদের বাড়িতে এসেছিল আর ডিক্কিটা চেক করে ফিরে এসেছিল, সেই দিন তারা 3 বন্ধু খুব অবাক হয়েছিল, কারণ সেই ডিক্কিতেই তারা ওই লাশটাকে রেখেছিল। কিন্তু দীপক যখন চেক করলো তখন সেখানে কিছুই ছিল না। লাশটা গেল কোথায় সেটা যখন তারা ভাবতে ব্যস্ত, তখনই সেই নিউজ পেপারওয়ালা আসে আর বলে যে ক্রিসের লাশটা যখন নিউজ পেপারওয়ালা দেখতে পেয়েছিল, ওই 3 বন্ধুর গাড়িতে একটা লোকের ধাক্কা লাগে আর মারা যায়, আর এই 3 বন্ধু ভয় পেয়ে লাশটাকে ডিক্কিতে ঢুকিয়ে নেয়। সেটা ওই নিউজ পেপারওয়ালা দেখেছিল, আর এই ব্যাপারটা নিয়ে তাদের ব্ল্যাকমেল করে 10 লক্ষ টাকা চায় ওই নিউজ পেপারওয়ালা। কিন্তু সেই মুহূর্তে ফ্যাবিয়ানের কাছে এত টাকা না থাকায় সে 50,000 টাকা তাকে দেয় আর 1 সপ্তাহ পরে দেখা করতে বলে। আর ঠিক সেই সময় শ্রুতি মনু নামের কারোর ওপর কমপ্লেন করেছে জেনে দীপক আবার তাদের বাড়িতে এসে যায়। আর তখনই দীপক 3 বন্ধুর সাথে ওই নিউজ পেপারওয়ালাকে দেখেছিল। মনোজ বলে আমরা যখন পুলিশ স্টেশন থেকে বাড়িতে এলাম তখন আবারও সে এসেছিল টাকা চাইতে, কিন্তু আমি বললাম যে আমরা সব পুলিশকে জানিয়ে দিলে সেটাই ভালো হবে,
তাই ফ্যাবিয়ান মনোজকে একটা চড় মারে, আর সেই কারণেই মনোজের গাল কেটে গেছিল। দীপক বলে, ঠিক আছে, তোমার বন্ধুদের বলো না যে তুমি আমাকে সব জানিয়েছো, আর ওই নিউজ পেপারওয়ালা তোমাদের বিরক্ত করবে না। মনোজ চলে গেলে দীপক গৌতমকে বলে, আমরা যতগুলো ইনফরমেশন পেয়েছি সবগুলো একটা একটা করে সাজাও। গৌতম বলে, বৈষ্ণবী 11টার দিকে বাড়িতে এসেছিল, কিন্তু সে আবারও 6:30টার দিকে ফিরে এসেছিল বাড়িতে। প্রায় 5:30টার দিকে ফ্যাবিয়ানদের কার অ্যাক্সিডেন্টটা হয়, আর তখনই শ্রুতির বয়ফ্রেন্ডকেও গুলি করা হয়। 7টার দিকে গণেশ পুলিশ কমপ্লেন করে, আর 10টার দিকে বৈষ্ণবী গায়েব হয়ে যায়। দীপক বলে, এই অ্যাক্সিডেন্টের সময় সেখানে নিউজ পেপারওয়ালা ছিল, তাই সে আরো কিছু দেখলেও দেখতে পারে। গৌতম আর দীপক পুলিশ স্টেশন থেকে নিউজ পেপারওয়ালার ঠিকানা নিয়ে প্রায় 11:30টার দিকে তার বাড়িতে যায়। একটু ভয় দেখাতেই লোকটা বলে যে সেই দিন যখন সে নিউজ পেপার আনতে যাচ্ছিল তখন একটা লাশ দেখতে পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সামনে দিয়ে একটা গাড়ি পেরিয়ে যায়, আর জোরে ব্রেক লাগার আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখে ওই 3টে ছেলে লাশটাকে তাদের ডিক্কিতে ঢুকিয়ে চলে যায়। নিউজ পেপারওয়ালা বলে, আমি শুধুমাত্র টাকার জন্যই ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে পুলিশকে কিছু বলিনি, আর আমি কিছু জানি না স্যার, আর কোনোদিন আমি ওই ছেলেগুলোকে ডিস্টার্ব করবো না। দীপক বলে, তুমি তাহলে গাড়ির থেকে লাশটা বের করোনি? ছেলেটা বলে, আমি লাশ বের করে কি করব স্যার? দীপক ওই কলেজ স্টুডেন্টদের শুট করা সাদা গাড়িটা দেখিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এই গাড়িটাই সেদিন লাশটার পাশে দেখেছিলে? ছেলেটা বলে, হ্যাঁ স্যার, এটাই ছিল। গৌতম আর দীপক চলে যায় আর গিয়ে পৌঁছায় কন্ট্রোল রুমে ওই সাদা গাড়িটার ডিটেলস বের করতে। দীপক গৌতমকে বলে, আমি তোমাকে সব ঘটনাগুলো সাজিয়ে একটা গল্প বলছি, তুমি ইমাজিন করো, এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে, শিওর না। দীপক শুরু করে, সে বলে, হয়তো সেদিন রাতে শ্রুতি তার বয়ফ্রেন্ডের সাথে বার্থডে সেলিব্রেট করছিল, তখনই হয়তো সে খুনি আসে, আর হতেই পারে যে সেই ঘরে আরো একজন কেউ ছিল, হয়তো বৈষ্ণবীর বয়ফ্রেন্ড। তো খুনি বৈষ্ণবীর বয়ফ্রেন্ডকে ভয় দেখায় আর শ্রুতির বয়ফ্রেন্ডকে মেরে শ্রুতিকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখনই বৈষ্ণবী আসলে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে শ্রুতি তার বয়ফ্রেন্ড আর বৈষ্ণবীর বয়ফ্রেন্ডকে গান পয়েন্টে রেখে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল খুনি। তখন হয়তো ক্রিশ মানে শ্রুতির বয়ফ্রেন্ড পালানোর চেষ্টা করে, কিন্তু খুনি তাকে গুলি করে তার হাতেই বন্দুকটা ধরিয়ে দেয় আর শ্রুতিকে সেন্সলেস করে দেয়। আর এই সুযোগে বৈষ্ণবীর বয়ফ্রেন্ড রাস্তার পাশে থাকা পার্কটার গেটটা পার করে পালাতে যাচ্ছিল, খুনিও তার পেছনে দৌড়ায়। আর ঠিক তখনই নিউজ পেপারওয়ালা আসে আর ক্রিশের বডিটা দেখতে পায়, আর ঠিক তখনই বৈষ্ণবীর বয়ফ্রেন্ড গেট থেকে লাফ দিতে গিয়ে ফ্যাবিয়ানদের গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা যায়। নিউজ পেপারওয়ালা পার্কের বাইরে থেকে যখন সবটা দেখছিল তখন খুনি পার্কের ভেতরে ছিল, আর ছেলেরা যখন পুলিশকে জানাতে আসে তখন খুনি গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে ফ্যাবিয়ানদের পিছু নিয়ে তাদের বাড়িতে যায়, আর ছেলেগুলো বাড়িতে ঢুকে গেলে খুনি তাদের ডিক্কি থেকে লাশটা বের করে নিয়ে আসে। গৌতম বলে, হ্যাঁ স্যার, এমনটা হতেই পারে, লজিকলেস তো কিছুই দেখলাম না। এইসব বলতে বলতে কন্ট্রোল রুমে কেউ কল করে খবর দেয় যে একটা সাদা গাড়ি থেকে কেউ কিছু বের করে নদীতে ফেলছে। দীপক আর গৌতম সেখানে গিয়ে খোঁজাখুঁজি করলেও তারা আর কিছুই পায় না। এরপর যখন তারা ফিরে আসছিল তখন দীপক সেই সাদা গাড়িটা দেখতে পায় আর গৌতমকে ফলো করতে বলে, আর ফলো করতে করতে হঠাৎ সামনে একটা ট্রাক চলে আসে। গৌতম ট্রাকটাকে ওভারটেক করতে গেলে তাদের গাড়িটা পাল্টি খেয়ে যায়, আর রাস্তায় ঘষা খেতে খেতে গাড়িটা অনেক দূরে গিয়ে পড়ে। দীপককে খুব খারাপ অবস্থায় উদ্ধার করা হয় এবং তার ডান পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সেটাকে কেটে বাদ দিতে হয়। মিডিয়াকে শুধু এতটুকুই জানানো হয়েছিল যে শ্রুতি আর তার বয়ফ্রেন্ডের সম্পর্ক সহ্য করতে না পেরে মনু নামের একটা ছেলে শ্রুতির বয়ফ্রেন্ডকে মেরে শ্রুতিকে কিডন্যাপ করে, আর পুলিশ এখনো নিজের মতো করে তদন্ত চালাচ্ছে। কাহিনী ফিরে আসে বর্তমানে। এইসব বলতে বলতে দীপকের চোখে জল চলে আসে। দীপক চোখের জল লুকাতে কুরিয়ারটা ঘরের ভিতরে রাখতে যায়, কিন্তু তখনই রাজন কল করে জানায় যে সে তার ছেলেকে দীপকের কাছে কেন পাঠাচ্ছিল সেটা তার ছেলে গুরু জানতে পেরে গেছে, আর তাই সে দীপকের কাছে আসতে চাইছে না। গুরু যদি এখনো অব্দি আসতেই চাইছে না, তাহলে বাইরে এতক্ষণ থেকে দীপকের সাথে কেসটা নিয়ে কে কথা বলছিল? বাইরে যে মানুষটা বসে আছে সে কে?
দীপক নিজের বন্দুকটা পেটের কাছে নিয়ে গিয়ে ছেলেটার কাছে গিয়ে বসে আর বলে, কে তুমি? ছেলেটা বলে, এটা তো আপনার আগেই জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু আমি আমার আসল পরিচয় দিয়ে দিলে আপনি কেসের ব্যাপারে এত ডিটেলস বলতেন না আমাকে। শুধু এতটুকুই বলতে চাই, আপনি আমার সাথে 10 বছর কাজ করেছেন। দীপক পিস্তলটা বের করতে গেলেই ছেলেটা একটা পিস্তল বের করে আর দীপককে গান পয়েন্টে রাখে। আমি কৃষের দাদা, খুনি কে সেটা জানার পরেও আপনি পুলিশকে কিচ্ছু বলেননি আর নিজেও কিচ্ছু করেননি। খুনি কে সেটা বলে দিলে অনেক মানুষ ঠিকঠাক বিচার পেত। দীপকের বাড়িতে কিছু কাজ হচ্ছিল, তাই সেই লোকগুলো এসব দেখে ভয় পেয়ে পুলিশকে কল করে। তখনই দীপক একটা মৃদু হাসি দিয়ে বলে, আমি বলছি তোমাকে সব সত্যি, কারণ তোমার জানার অধিকার আছে। খুব রেগে আছো আমার উপর, বুঝতেই পারছি, কিন্তু সব সত্যিটা শোনার পর তারপর আমাকে মেরে দিও, কারণ পুলিশওয়ালাদের প্রচন্ড ইগো থাকে, তাই তারা ভিক্ষে দেওয়া জীবন নিয়ে বাঁচতে চায় না। এরপর দীপক বলতে শুরু করে। কাহিনী আবার ফিরে আসে 5 বছর আগে। দীপকের অপারেশনের কিছুদিন পর বৈষ্ণবী আসে দীপকের সাথে দেখা করতে। আর বৈষ্ণবী জানায় যে যেদিন এই ঘটনাগুলো ঘটছিল সেদিন রাতে বৈষ্ণবী বাড়িতে এসে দেখে ঘরের বাইরে দুটো ছেলে ওয়েট করছিল। বৈষ্ণবী জিজ্ঞাসা করায় ছেলে দুটো জানায় যে তারা শ্রুতির বন্ধু, বার্থডে উইশ করার জন্য এসেছে। একজনের নাম কৃষ আর সাথে কৃষের বন্ধু প্রেম। কৃষ বলে, সেলিব্রেশনের কোনো প্ল্যানিং নেই? বৈষ্ণবী বলে, হ্যাঁ আছে তো, কিন্তু শ্রুতি জানে না, রাজীব আসলে তারপর সেলিব্রেশন হবে। কৃষ বলে, রাজীব কে? বৈষ্ণবী জানায় রাজীব শ্রুতির বয়ফ্রেন্ড আর সে আজকে নাসিক থেকে আসবে, কিন্তু শ্রুতি সেটা জানে না। তখনই শ্রুতি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর বলে, মনু আমি কিন্তু তোমাকে বারণ করেছি অনেকবার, এইবার কিন্তু আমি পুলিশকে জানাতে বাধ্য হব। বৈষ্ণবী বলে, কিন্তু ও যে বললো ওর নাম কৃষ। কৃষ দরজাটা বন্ধ করে একটা বন্দুক বের করে আর শ্রুতিকে বলে, আমি অনেকবার তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে পাত্তা দাওনি। আমি জানতাম তুমি পুলিশের কাছে যাবে, তাই আমি আমার নাম তোমাকে মনু বলেছিলাম। কৃষ আরো বলে যে আমি তো চেয়েছিলাম তোমার সাথে প্রেমের সম্পর্ক রাখতে, কিন্তু তুমি তো সেটা অ্যাকসেপ্ট করলে না, তো এখন আমি তোমার সাথে প্রেমের সম্পর্ক রাখতে নয়, তোমার সাথে চাই। আর ঠিক তখনই রাজীব এসে পৌঁছায়। বৈষ্ণবী দরজাটা খুললেই কৃষ রাজীবের মাথায় আঘাত করে রাজীবকে অজ্ঞান করে দেয়। শ্রুতি একটা ধারালো কিছু নিয়ে কৃষকে আঘাত করে আর সেই রক্তটাই দেওয়ালে লেগে যায়। তারপর বৈষ্ণবীকে ভয় দেখিয়ে শ্রুতির সাথে জোর করে শারীরিক সম্পর্ক বা নির্যাতন করে কৃষ, আর প্রেম সেটার ভিডিও করে রাখে। রাজীব আধখোলা চোখে সব দেখলেও সেই সময় তার উঠে দাঁড়ানোর শক্তিটুকুও ছিল না। এরপর প্রেম আর কৃষ মিলে শ্রুতিকে সাদা গাড়িটা করে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। তখনই রাজীব কোনো রকমে উঠে এসে কৃষকে মারতে গেলে কৃষ গাড়ি থেকে বন্দুকটা বের করে আর রাজীব সেই বন্দুকটা দিয়েই কৃষকে গুলি করে তার হাতে বন্দুকটা ধরিয়ে দেয়। এইসব দেখে প্রেম পালাতে গেলে রাজীব প্রেমেরও পেছনে যায়। সেই সময় নিউজ পেপারওয়ালা কৃষের লাশটা দেখতে পায়। অন্যদিকে প্রেম যখন পার্কের গেটের ওপর দিয়ে উঠে পালাতে যায় তখনই ফ্যাবিয়ানদের গাড়িটার সাথে ধাক্কা লেগে সে সেখানেই মারা যায়। রাজীব পার্কের ভেতর থেকে সবটাই দেখে। তারপর নিউজ পেপারওয়ালা যখন পুলিশকে খবরটা দিতে যায় তখন রাজীব গাড়িটা নিয়ে ফ্যাবিয়ানদের পিছু করে আর তাদের বাড়ি গিয়ে প্রেমের বডিটা বের করে নিয়ে চলে আসে। আর বৈষ্ণবীকে কল করে বলে যে কিছুক্ষণ পর তুমি পাশের বাড়ির দরজাটা নক দিয়ে বলবে যে শ্রুতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর প্ল্যান মতো 10টার দিকে তুমি এয়ারপোর্টে চলে আসবে আর নাসিক চলে যাবে, তোমাকে ওর খুব প্রয়োজন। এরপর রাজীব শ্রুতিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এইসব কাউকে বলবে না, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। এইসব শুনে দীপকের চোখে জল চলে আসে। বৈষ্ণবী বলে, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটা দেখে নেবেন। এই বলে সে কৃষের ফোনটা দীপককে দেয়। এইখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, কৃষের কাছে যে বন্দুকটা ছিল সম্ভবত সেটা তার বাবার, কারণ কৃষের বাবাও একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন। আর সেই জন্যই কৃষের বডি থেকে পাওয়া গুলিটা দেখে দীপক জানতে পেরেছিল যে এই রকম গুলি শুধুমাত্র পুলিশরাই ব্যবহার করে। কাহিনী ফিরে আসে বর্তমানে। দীপক বলে, তোমার যা জানার ছিল আমি সব বলে দিয়েছি, এবার তুমি বলো যে তুমি কে, কারণ আমার যতদূর মনে আছে কৃষের বাবা বলেছিল যে তার একটাই মাত্র ছেলে,
ছেলেটা তার ফোনটা বের করে আর দীপককে কিছু একটা দেখায়। কাহিনী আবার ফিরে যায় সেই অ্যাক্সিডেন্টের দিন। কার অ্যাক্সিডেন্টের পর দীপকের পা চলে গেলেও গাড়িতে আগুন লাগার জন্য গৌতমের শরীর আগুনে ঝলসে যায় আর সে 5 বছরের জন্য কোমাতে চলে যায়। 5 বছর পর তার জ্ঞান ফিরে আসলে ডাক্তার জানায় যে তারা অনেক চেষ্টা করেও তার মুখটা ঠিক করতে পারেনি, তাই অন্য কারো ফেস সার্জারি করে লাগানো হয়েছে গৌতমের মুখে। আর 5 বছর চুপ থাকার কারণে গৌতমের গলার আওয়াজও একটু ভারী হয়ে গেছে। গৌতম সেদিন নিজেকে দেখার পর খুব কেঁদেছিল আর সে এটাও বুঝে গেছিল যে সে হাজার চেষ্টা করলেও তার পুরনো জীবনে আর ফিরতে পারবে না। তার 24 বছরের পরিশ্রম, তার ডিউটি, তার স্বপ্ন সব শেষ হয়ে গেছে। তাকে কেন বাঁচানো হয়েছে এটা নিয়ে সে অনেক আফসোসও করতে থাকে, কিন্তু তার থেকেও বেশি সে এটা কিছুতেই সহ্য করতে পারছিল না যে খুনি মিসিং। হ্যাঁ, ঠিকই ধরেছ, এতক্ষণ দীপকের সামনে যে বসেছিল সে সেই দিনের সেই নিউ জয়নিং কনস্টেবল গৌতম। দীপক খুব খুশি হয় গৌতমকে চোখের সামনে দেখে। দীপক বলে, কিন্তু তুমি আমাকে কেন গান পয়েন্টে রেখেছো? আমি কি করেছি? গৌতম বলে, আমি যখন জানলাম এই কেসটা এখনো ওপেন আছে, তাই 10 দিন আগে আমি আপনার কাছে এসেছিলাম কেসটা নিয়ে জানতে। আর তখনই দেখলাম আপনি একজনকে জড়িয়ে ধরে খুব যত্নের সাথে বাই বলছেন। আর এই মুখটাই আমি 5 বছর আগে সাদা গাড়ির ভেতরে দেখেছিলাম, কিন্তু আপনি সবটা জেনেও পুলিশকে কিচ্ছু বলেননি। সেদিন যদি আমার হাতেই বন্দুকটা থাকতো তাহলে আমি আপনাকে সেখানেই মেরে ফেলতাম। এমনি এমনি আপনাকে গান পয়েন্টে রাখবো এতটাও খারাপ মানুষ আমি নই, কিন্তু সবটা জেনেও আপনি সবটা লুকিয়ে গেলেন, তাই আপনিও খুব ভালো মানুষ নন। গৌতম বলে, আপনাকে আজকে সত্যিটা বলতেই হবে স্যার, আর কোনো রাস্তা নেই আপনার কাছে। দীপক কাঁদতে কাঁদতে একটা ছোট্ট স্মাইল দিয়ে বলে, এটা বলতে আমার কোনো গিল্ট ফিল হবে না যে রাজীব আমার ছেলে। এটা বলার সাথে সাথেই গৌতম দীপকের বুকে গুলি করে। ততক্ষণে পুলিশও চলে আসে আর গৌতমের উপর গুলি চালায়। দীপক সেখানেই মারা যায় আর গৌতমকে আহত অবস্থায় পুলিশ অ্যারেস্ট করে। এইবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে দীপক যদি আগের থেকে সব জানতো তাহলে সে কেন ইনভেস্টিগেশন করছিল? দীপক আগের থেকে কিছুই জানতো না। এইবার আমি একটা একটা করে পয়েন্ট বলছি আর তোমরা মেলাও যে কেন দীপক এইসবের ব্যাপারে জানতে পারেনি। যেদিন এসব ঘটেছিল তার পরদিন রাজীব দীপককে কল করে, কিন্তু দীপক ভুল করে তার ফোনটা থানাতেই ফেলে গেছিল, তাই সে কল রিসিভ করতে পারেনি। তারপর নিউজ পেপারওয়ালা থানা থেকে বাড়ি যাচ্ছিল, তখন রাজীব তার বাবাকে ফোনে না পেয়ে থানায় এসেছিল দেখা করতে, কিন্তু নিউজ পেপারওয়ালা ছেলেটা গাড়িটা দেখেই চিনে যায়, তাই রাজীব লুকাতে বাধ্য হয়। এরপর রাতে যখন দীপক বাড়ি ফেরে তখন একজন বয়স্ক লোক দীপককে বলেছিল যে একটা ইয়াং ছেলে তার বাড়ির বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সেটা আসলে দীপকের ছেলেই ছিল। কিন্তু দীপক যখন তার ছেলের এতগুলো কল দেখে কল ব্যাক করে তখন রাজীব শ্রুতি আর বৈষ্ণবীকে নিয়ে এয়ারপোর্টে ছিল, তাই সে আর কলটা রিসিভ করতে পারেনি। এরপর রাজীব যখন প্রেমের বডিটা নদীতে ফেলতে গেছিল তখন সেটা কেউ দেখতে পায় আর কন্ট্রোল রুমে জানিয়ে দেয়, কিন্তু দীপক আর গৌতম এসে কিছুই খুঁজে পায়নি। এরপর তারা যখন বাড়ি ফিরছিল তখন সাদা গাড়িটা দেখে তার পিছু নেয়, আর সেই দিন দীপক আর গৌতম দুইজনই রাজীবের মুখ দেখেছিল। তারপর অ্যাক্সিডেন্ট হয় আর গৌতম কোমাতে চলে যায়। এরপর কোনো একটা সময় রাজীবও তার বাবাকে সবটা জানিয়েছিল। তো মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।